হ্যালো, হ্যালো, এখনো কি সাউন্ড আসছে না? হ্যালো, ওকে, আমরা ক্লাসটা শুরু করে দেই। সাউন্ড না আসলে আপনারা এখনো আমাকে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে? ওকে, ফার্স্টেই আমাদের যে চ্যাপ্টারটিতে আমরা চলে যাব সেটা হচ্ছে কি আমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায় নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। সেখানে যদি আমরা ফার্স্টেই দেখি, কৃষি গুচ্ছের ক্লাস আপু। ওকে, আমরা যদি ফার্স্টে দেখি কি নগ্নবীজি উদ্ভিদের ভূমিকা এবং বৈশিষ্ট্য, সেটা কি বর্তমানে ৮৩টি গণের অন্তর্গত ৭২১টি প্রজাতির জীবিত নগ্নবীজি উদ্ভিদ পৃথিবীতে আছে। এই যে অ্যামাউন্ট, এই যে সংখ্যা, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কিভাবে ৭২১টি নগ্নবীজি উদ্ভিদ এখনো আমাদের পৃথিবীতে বিদ্যমান, ঠিক আছে? এটি কিন্তু আমাদের এমসিকিউ ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপর আমরা আসি কিছু ধরনের ক্যারেক্টারিস্টিক্স কি আমরা দেখে নিব, সেটা যে উদ্ভিদ বহুবর্ষজীবী, চিরসবুজ এবং স্পোরোফাইটিক অসম রেণুপ্রসূ এবং কি রেণুপত্র বা স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেষ্টিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। এবং এরপরে যদি দেখি নগ্নবীজি উদ্ভিদে দিনিষেক ঘটে না, ব্যতিক্রম কি অ্যাফিড্রার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অ্যাফিড্রার ক্ষেত্রে। তাই শ্বাস, হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। তাহলে যদি আমাদের কোশ্চেন করে যে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি, নগ্নবীজি উদ্ভিদে কি দ্বিনিষেক ঘটে না, এবং সেটা যদি বলে যে কোন ব্যতিক্রম নগ্নবীজি উদ্ভিদে দ্বিনিষেক ঘটে, তাহলে সেটা কি হবে? অ্যাপিহেড্রা। ওকে, এরপরে আমরা দেখে নিব নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্য। নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পার্থক্যটা যেখানে রিটেন থাকে তার জন্য কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি যে নগ্নবীজি কি, এটাকে ব্যক্তবীজও বলা হয়ে থাকছে, এবং কি আবৃতবীজিকে বলা হচ্ছে কি গুপ্তবীজি। তাহলে কি এর বীজটা কি আবৃত করা থাকে, এই জন্য এর নাম কি আবৃতবীজি। ওকে, এরপরে আমরা দেখি নগ্নবীজি উদ্ভিদ এবং আবৃতবীজি উদ্ভিদের যে প্রথম পার্থক্যটি রয়েছে সেটা কি এদের গর্ভাশয় এবং গর্ভদণ্ড নেই। তাহলে এর বিপরীতটা হবে অবশ্যই কি গর্ভাশয় এবং গর্ভদণ্ড আছে। ওকে, এরপর কি গর্ভাশয় না থাকায় ফল হয় না, এবং স্বাভাবিকভাবে এখানে কি ফল হবে, এবং ফল হয় না বলে কি বীজ নগ্ন অবস্থায় থাকে, যেটা আমাদের বললাম যে কি বীজ কি ফলের ভিতরে লুকায়িত থাকে। এরপরে আর্কিগণে উপস্থিত, এবং আর্কিগণে কি এখানে উপস্থিত হলে এখানে স্বাভাবিকভাবেই অনুপস্থিত। ওকে, এরপর আসো দ্বিনিষেক হয় না, এখানে কি দ্বিনিষেক হয়। ওকে, অ্যান্ডোস্পার্ম, হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে উৎপন্ন হয়, যেটা আমরা বৈশিষ্ট্যতে দেখে এসেছি, এবং কি অ্যান্ডোস্পার্ম টিপ্লয়েড। তাহলে তোমাদের যদি কোশ্চেন করে অ্যান্ডোস্পার্ম টিপ্লয়েড কোনটির, মানে তিনটি আছে কোনটির, সেটা কি হবে আবৃতবীজি উদ্ভিদের হবে। ওকে, এরপরে কি অ্যান্ডোস্পার্ম হ্যাপ্লয়েড, এটা তো পড়লাম, জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই কোন ধরনের উদ্ভিদে? ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই কোন ধরনের উদ্ভিদে? ফ্লোয়েমে সঙ্গীকোষ নেই কোথায়? নগ্নবীজি উদ্ভিদে। এবং আবৃতবীজি উদ্ভিদে কি জাইলেমে সুগঠিত ভেসেল এবং ফ্লোয়েমে কি সঙ্গীকোষ থাকবে। ওকে, পরে আমরা চলে যাই আবৃতবীজি উদ্ভিদের পরিচিতি। আমরা আবৃতবীজি উদ্ভিদ কি কেবলই পড়েছি না, এই ফলটা বা বীজটা কি ফলের ভিতরে থাকবে, তাই তো? ওকে, এরপরে যদি আমরা দেখি আবৃতবীজি উদ্ভিদে কিছু স্বরূপ বলা হয়েছে, কিছু কি আমাদের স্বরূপ বলা হয়েছে, সেগুলো হবে হচ্ছে বিরুৎ, যেটা কি ছোট নরম কাণ্ড বিশিষ্ট অকাষ্ঠল উদ্ভিদ। এর উদাহরণ কিন্তু আমাদের খুব আসে যে বিরুতের উদাহরণ কোনটি, বা ধান, গম, দুর্বা ঘাস, এগুলোকে কি বলা হচ্ছে? বিরুৎ
নামে রাখা হচ্ছে, ঠিক আছে। এরপরে কি উপগুল্ম, গুল্মের চেয়ে কি অপেক্ষাকৃত ছোট আকৃতি, যেটা কি কালকাসুন্দ এবং দাঁতমর্দন। এবং কি গুল্ম একক গুড়িবিহীন ঝোপ জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদ, সেটা কি রঙ্গন, জবা, গোলাপ। ওকে, রঙ্গন, জবা, গোলাপ। এরপরে যদি আমরা দেখি বৃক্ষ, আমরা তো সবাই বৃক্ষ বললে চিনবো, তাই না? সেভাবে বৃক্ষকে ধরে নেওয়া হয় হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের একটা শর্টকাট টেকনিক বলে দেওয়া আছে, সেটা কি গুল্ম জাতীয় উদ্ভিদগুলো, এখানে কিন্তু কি গুড়িবিহীন ঝোপ জাতীয় মাঝারি ধরনের কাষ্ঠল উদ্ভিদ বলে দেওয়া হয়েছে, যেগুলো উদাহরণ আমরা কি দেখেছি, রঙ্গন, জবা, গোলাপ। যেখানে আমি তোমাদের এই ছন্দটা বলতে চেয়েছিলাম কি বাহাদুর প্রতিদিন গধূলি বেলায় জগিং করে, বাহাদুর প্রতিদিন গধূলি বেলায় জগিং করে। এখানে বা দ্বারা বোঝানো হয়েছে কি বাসক, হাদু দ্বারা বোঝানো হয়েছে কি হাসনা হেনা, র প্রতিদিন সেটা কি একেবারে ধরে আমাদের বোঝানো হয়েছে কি রঙ্গন, গধূলি বেলায় গোলাপ, জগিং মানে জবা। ওকে, এরপরে আসো, এখানে মূল নিয়ে কিছু কথা বলেছে, সেগুলো আমরা দেখে নিব। ওকে, মূল কয় ধরনের প্রধানত হয়ে থাকে? দুই ধরনের, প্রধান মূল এবং কি গুচ্ছ মূল। প্রধান মূলটা আমরা দেখে নিব কি প্রধান মূল হচ্ছে ভ্রূণমূল থেকে সৃষ্ট প্রাথমিক মূল, এবং সেখান থেকে কি ক্রমাগত বৃদ্ধি পেয়ে কি মূলতন্ত্র গঠন করবে। এবং প্রধান মূল কোন উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রী উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হবে কি আমাদের এই প্রধান মূল, ঠিক আছে। ওকে, এরপর আমরা দেখি গুচ্ছমূল কি কাণ্ডের নিম্নাংশ থেকে সৃষ্ট একগুচ্ছ সরু মূলকে বলা হচ্ছে কি গুচ্ছমূল। এবং এটা কি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, যেটা আমাদের এমসিকিউ মাল্টিপল কোশ্চেনে থাকে, সেটা কি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি এবং কি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি। দ্বিবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য হবে হচ্ছে কি প্রধান মূল, এবং একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য হবে কি গুচ্ছমূল। ওকে, পরে দেখি কাণ্ড। কাণ্ড নিয়ে এখানে বলা হয়েছে কি কয়েক ধরনের আমরা কাণ্ড দেখতে পাই, সেগুলো কিন্তু সবসময় কাণ্ড নামেই ডাকা হবে এমনও না। সেটা কি ফাঁপা কাণ্ড, রাইজোম, টিউবার, বাল্ব। এবং এর উদাহরণগুলো আমাদের এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পলগুলো কি আমাদের পরীক্ষার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি ফাঁপা কাণ্ড কি, এটা সাধারণত পসি গোত্রের এবং কি সাইপারসি গোত্রের, যেটা কি তিন কাণ্ড বিশিষ্ট হয়ে থাকে, এবং যেটা আমাদের খুব বেশি আসে রাইজোম, টিউবার আর বাল্ব। রাইজোমটা কি আদা এবং হলুদ, আদা এবং হলুদটা কি রাইজোম, এবং টিউবার কোনগুলোকে বলবো গোল আলু, গোল আলু কি টিউবার, যদি শুধু আলো থাকে সেটাও কি টিউবার। ওকে, এবং কি বাল্ব, বাল্ব কি পেঁয়াজ, রসুন, ঠিক আছে। এরপর আমরা দেখি পাতা। এখানে পাতা নিয়েও কিছু কথা বলেছে, সেটা কি হবে সরল পত্র, যৌগিক পত্র, অচল পক্ষ যৌগিক পত্র, সচল পক্ষ যৌগিক পত্র, দ্বিপক্ষল, ত্রিপক্ষল এবং কি একান্তর। ওকে, এর উদাহরণগুলো যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে খুব ভালো মতন দেওয়া হয়েছে। এই যে ছোট করে মনে রাখার ট্রিক্স, বইতে তো অনেক কিছু পড়ে অনেক কিছু মাথায় রাখতে হয়, কিন্তু কি আমাদের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে হলে আমাদের কি অনেক বেশি ইজি করে জিনিসগুলো মনে রাখতে হবে, ইজি করে পড়তে হবে। এবং এই ইজি বা সহজ করে পড়ার জন্য কিন্তু আমাদের জয়কলি কৃষি বিচিত্রা বইটি একদমই বেস্ট, যেখানে কি তোমরা এত ইজিলি নাম এবং উদাহরণ, যেটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ওকে, এরপরে যদি দেখি পাতার শিরাবিন্যাস। পাতার শিরাবিন্যাস কি রেটিকুলেট, প্যারালেল, ঠিক আছে। এগুলো আবার রেটিকুলেট কোনগুলোকে বলবো জালিকা শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য, এবং প্যারালেল কোনগুলো হবে আমরা জানি প্যারালেল মানে কি সমান্তরাল, যেটা কি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। ওকে, এরপরে আসো বিভিন্ন প্রকার ফুল। বিভিন্ন প্রকার ফুল বলতে বোঝানো হয়েছে কি কোন ফুলগুলো কোন আকৃতির বা আকারের হয়ে থাকবে, ঠিক আছে। এখন আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় ফুল তো সব একই, চার পাঁচটা পাপড়ি থাকছে, এই তো ভালো লাগছে, এক্সেপ্ট গোলাপ, তাই তো গোলাপে কি অনেকগুলো পাপড়ি থাকে, সেগুলো আমরা দেখে নিব কি পূর্ণতা অনুসারে কি একগুলো থাকবে অসম্পূর্ণ এবং সম্পূর্ণ। আমাদের এক্সামে যেটা খুব আসে অসম্পূর্ণ ফুল কোনটি হয়, লাউ, কুমড়া, এবং সম্পূর্ণ কি জবা এবং ধুতরা।
লিঙ্গ অনুসারে কি উভলিঙ্গ এবং একলিঙ্গ। উভলিঙ্গের উদাহরণের ভিতরে আছে কি জবা, ধুতরা এবং একলিঙ্গের ভিতরে আছে লাউ, কুমড়া। ওকে, এরপরে দেখি অঙ্গের সমতা অনুসারে কি সমাঙ্গ, যেটা কি জবা। জবা তাহলে কি একই ধারে কি সম্পূর্ণ এবং সমাঙ্গ, সম্পূর্ণ এবং সমাঙ্গ। ওকে, অপরাজিতা আর মটরশুঁটি কি অসমাঙ্গ। ওকে, প্রতিসমতার ভিত্তিতে এক প্রতিসম কি আমরা সবাই জানি কি সিম, আর অপরাজিতা হচ্ছে এক প্রতিসম, এবং বহু প্রতিসম কি জবা, ধুতরা, সরিষা। তাহলে কি জবা কি সম্পূর্ণ সমাঙ্গ বহু প্রতিসম, ঠিক আছে। জবা কি সম্পূর্ণ সমাঙ্গ আর বহু প্রতিসম, এবং অপ্রতিসম কি কলাবতী এবং অর্কিড। ওকে, এরপরে আসো গর্ভাশয়ের অবস্থান অনুসারে হাইপোগাইনাস, যেটা কি ধুতরা, জবা, ধান, পেরিগাইনাস, গোলাপ, মটর, এবং এপিগাইনাস কি কুমড়া, পেয়ারা। ওকে, ফুল, পাতা, মূল দেখে নিয়েছি। এরপরে কি ফল। ফল কি হবে প্রকৃত ফল, অপ্রকৃত ফল, সরল ফল, গুচ্ছিত ফল, যৌগিক ফল, ক্যাপসুল, ক্যারিওপসিস, সিলিকুয়া। এই ক্যারিওপসিসের উদাহরণটা কিন্তু আমাদের খুব বেশি আসে, এবং এই পাশে যদি আমরা দেখি কি বেরি, সাইজোকার্প, সরোসিস, লিগিউম, ফলিকল, ড্রুপ এবং কি পেপো। ওকে ওকে, এরপরে দেখি প্রকৃত ফল কি আম, জাম, লিচু। অপ্রকৃত ফল কোনটি আপেল, চালতা, ডুমুর। এবং সরল ফল কোনগুলো আম এবং সিম, ঠিক আছে। এবং গুচ্ছিত ফল হচ্ছে আতা, নয়নতারা, ছাগলবটি, স্বর্ণচাপা। যৌগিক ফল কোনটি কাঁঠাল, আনারস, বট, তুত। এবং ক্যাপসুল, যেটা তোমাদের বললাম যে ক্যাপসুল আর ক্যারিওপসিস কি খুবই খুব ইম্পর্টেন্ট। এবং ধান আমরা জানি কি আমাদের প্রধান খাদ্য কি ভাত, বা যেটা ভাত মাছ আমরা বলে থাকি, ঠিক আছে। এই ভাত কি আমরা কি চাল পাই কোথা থেকে, ধান থেকে। তাহলে কি যেহেতু কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা, এই জন্যই এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই ধান, গম কোন ধরনের ফলের উদাহরণ, ঠিক আছে। কি ক্যারিওপসিসের উদাহরণ, সিলিকুয়া কি সরিষা। ওকে, এরপরে যদি আমরা দেখি এখানে বিভিন্ন ধরনের কাণ্ডের কথা বলে দেওয়া আছে। ফাঁপা কাণ্ড কি পয়াসি উদ্ভিদে দেখা যায়। কোথায় দেখা যায় পয়াসি উদ্ভিদে। এবং লেমিনাসি 4 কোণ বিশিষ্ট হয়ে থাকে। বাল্ব কোণগুলো যেগুলো তোমাদের বললাম একদম শর্টকাট এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। যেগুলো যেগুলো বললাম সবগুলো শর্টকাট দেওয়া আছে। এই দেখো, দেখতে পাচ্ছ যে দুর্বল কাণ্ড কোনগুলোর হবে দুর্বাঘাস, ব্লাউ। এটা তো কমন সেন্স মানুষের, যে দুর্বল কাণ্ড যদি বলে আমরা কোনটা দিব, অবশ্যই দিব কি দুর্বাঘাসই দিব। ওকে, এরপরে আসো বাল্ব। বাল্ব কি পেঁয়াজ, টিউবার কি আলু, যেটা তোমাদের বললাম যে গোল আলু হোক, আলু হোক, দুইটা কিন্তু এই টিউবারের ভিতরেই যাবে, ঠিক আছে। ওকে, এরপর আসো বিভিন্ন ধরনের পাতা, যেটা কি আমাদের আবার শর্টকাট করে দেওয়া আছে। কি সরল পাতা। সরল পাতা কোনগুলোর হবে জবা, আম, জাম, কাঁঠাল, লিচু। এরপর একান্তর পাতা কি জবা, বেগুন। আবর্ত কি করবী, ছাতিম। জালিকাকার শিরাবিন্যাস কোনটির হবে আম, জাম এবং কুমড়া। যৌগিক পাতা কোনগুলোর হবে তেঁতুল, গোলাপ, কামিনী, বাবলা, কৃষ্ণচূড়া। প্রতিমুখ কোনটির হবে পেয়ারা, তুলসী, আকন্দ। এবং মঞ্জুরি পত্র যেগুলোকে বলা হয় মেইনলি কলা এবং সূর্যমুখী। এবং সমান্তরাল শিরাবিন্যাস, এটা আমাদের খুব আসে। আমরা কোথায় দেখলাম সমান্তরাল শিরাবিন্যাসটা? সমান্তরাল শিরাবিন্যাস আমরা দেখেছি কি একবীজপত্রী উদ্ভিদের ভিতরে, যেটা কি আখ, ধান, গমের পাতা। আখ, ধান এবং গমের পাতা। ওকে, এরপর আমরা দেখি আবৃতবীজী উদ্ভিদ পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জুরি। কেমন পড়েছে কি পাতা, কিন্তু এটা কি পুষ্প বিন্যাসকে বলা হচ্ছে কি পুষ্পমঞ্জুরি। এটা আমাদের এলোমেলো করলে চলবে না। ওকে, একটা জিনিস আছে, এই যে পুষ্পের বিন্যাস পদ্ধতিকে বলা হচ্ছে কি পুষ্পবিন্যাস। পুষ্পবিন্যাস 2 প্রকার, সেটা কি নিয়ত বা সাইমোস এবং অনিয়ত বা রেসিমোস। সেটা আমরা দেখে নেই যে নিয়ত পুষ্পবিন্যাসের প্রকারভেদের ভিতরে আছে কি একক এবং একপার্শ্বীয়, একক, একপার্শ্বীয় এবং দ্বিপার্শ্বীয়, বহুপার্শ্বীয়। তাহলে কি একক, একপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয়, বহুপার্শ্বীয়। এবং উদাহরণ যদি আমরা দেখি এককের উদাহরণ কি দেওয়া আছে জবা, ধুতরা। এবং একপার্শ্বীয় উদ্ভিদের একপার্শ্বীয় পুষ্পবিন্যাসের উদাহরণ দেওয়া আছে কি হেমিলিয়া প্যাটেন্স। ওকে, দ্বিপার্শ্বীয় উদাহরণ দেওয়া আছে জুই। এবং বহুপার্শ্বীয় উদাহরণ কি ক্যালোট্রোপিস প্রোসেরা, ঠিক আছে। ওকে, আমরা এখন এই যে চ্যাপ্টারটি পড়লাম, আমাদের অনুশীলন দরকার কি আমাদের এমসিকিউ প্র্যাকটিস দরকার। তাহলে আমরা এখন এমসিকিউ এ চলে যাব। ওকে, এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফার্স্ট এমসিকিউ হচ্ছে কি পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে কোন উদ্ভিদে। কোন উদ্ভিদে আমরা যদি দেখি এখানে কিন্তু
কি দেওয়া আছে? এগ্রি ক্লাস্টার 24-25 এটা এসেছে, তাহলে কি এটার অ্যান্সার কোনটি হবে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। ওকে, পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে কোন উদ্ভিদে? ট্রিটিকাম অ্যাস্টিভামে, ঠিক আছে, ট্রিটিকাম অ্যাস্টিভামে। ওকে, পরে আমরা দেখি নগ্নবীজী উদ্ভিদে নিম্নের কোনটি অনুপস্থিত? নিম্নের কোনটি নগ্নবীজী উদ্ভিদে অনুপস্থিত? একটু আগেই আমরা বলেছি যে কি কোনটি অনুপস্থিত থাকে। ফল, তার মানে কি এটার বীজটা কি ওপেন থাকে, ফলও হচ্ছে না, ঠিক আছে। ওকে, পরে দেখি কোন উদ্ভিদে স্পাইকলের জাতীয় পুষ্পমঞ্জরি উপস্থিত? পুষ্পমঞ্জরি উপস্থিত, কোন ধরনের স্পাইকলেট জাতীয় পুষ্পমঞ্জরি উপস্থিত? কোন উদ্ভিদে স্পাইকলেট জাতীয় পুষ্পমঞ্জরি উপস্থিত? হ্যাঁ, 2 ডি, 3 অ্যান্সার কি হবে? ভালো আছে আপু, আপনারা ভালো আছেন? একটু আমাকে অ্যান্সারটা জানিয়ে দিবেন, ঠিক আছে। এটা কি কোন উদ্ভিদে স্পাইকলের জাতীয় পুষ্পমঞ্জরি উপস্থিত? এটা কিন্তু আমরা দেখছি যে কি 23-24 এসেছে, তার মানে কি আমাদের বেলা ইম্পর্টেন্ট, আমাদের জন্য কিন্তু এবারের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কি হবে? ওকে, ডি, ইয়েস ডি হবে। ওকে, এরপর আমরা দেখি কোনটি পোয়াসি গোত্রের ফল? কোনটি পোয়াসি গোত্রের ফল? এটা আমরা সবাই জানি, একটু আগেই বলেছি আমরা কি কোথায় এক্সাম দিব, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা এক্সাম দিব, তাই তো। সেটা কি হবে? এটা হবে কি ক্যারিওপসিস। ওকে, এরপর আমরা দেখি কোন উদ্ভিদের পুষ্প ট্রাইমেরাস প্রকৃতির? কোন উদ্ভিদের পুষ্প ট্রাইমেরাস প্রকৃতির? আমরা কিন্তু এটা সবাই জানি, অ্যান্সার কি? ধান, তাই তো। ট্রাইমেরাস, পুষ্প ট্রাইমেরাস, এটা কি ধান। ওকে, ক্লিয়ার সবার? এখন আসি সয়াবিন তৈলের উৎস কি? সয়াবিন তৈলের উৎস কি? ঠিক আছে, এটা আমরা সবাই জানি কি গ্লাইসিন ম্যাক্স। ওকে, এরপরে দেখি ডাল জাতীয় ফসলের উদ্ভিদতাত্ত্বিক পরিবারের নাম কি? এটা তো আমরা দেখতে পাচ্ছি 18-19 এসেছে, তার মানে কি আমাদের বেলাও মানে এই বছরের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় করে, তার মানে কি এই কোশ্চেনটি আসার চান্স কত? আমি মনে করি এটা আসার চান্স কি 99%। ওকে, জি জি, এটা কি হবে লিগিউমিনাসে, ঠিক আছে। এরপরে আসি দ্বিনিষেক ঘটে না কোনটিতে? একটু আগেই আমরা বলেছি দ্বিনিষেক ঘটে না কোনটিতে? কোনটিতে? দ্বিনিষেক ঘটে না সাইকাসে, ঠিক আছে। তার মানে কি দ্বিনিষেক বলতে কি নগ্নবীজি বোঝানো হয়েছে। আমরা কি জানি নগ্নবীজি উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, তাই তো, সেটা কি সাইকাস। ওকে, এরপরে দেখি সাইমোস পুষ্পমঞ্জরির উদাহরণ কোনটি? সাইমোস পুষ্পমঞ্জরির উদাহরণ কোনটি? এটা হবে কি জবা। ওকে,
এরপর আমরা দেখি নিচের কোনটিতে সাইকাসের মূল গঠনে অংশগ্রহণ করে। আমরা জানি দুটো জিনিস কি সাইকাসের মূল গঠনে অংশগ্রহণ করে, কি অ্যানাবিয়ানা এবং নস্টক। তার মানে কি অ্যানাবিয়ানা এবং নস্টক, তার মানে কি এ সি উভয়। এটা হবে কি আমাদের অ্যান্সারটা, ঠিক আছে, অ্যান্সারটা। ওকে, এরপর কি পোয়াসি গোত্রের উদ্ভিদ কোনটি? আমরা কিন্তু জানি, ঠিক আছে, আমি আগেও বলেছি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ওকে, এটা কি বাঁশ, ঠিক আছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা জিএসটি তে এসেছিল, ঠিক আছে, জিএসটির জন্য ইম্পর্টেন্ট। তার মানে আমাদের কোশ্চেন কিন্তু প্রচুর রিপিট হয়, ঠিক আছে, আমাদের পড়তে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে আমাদের। এরপর কি বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মানো নগ্নবীজী বৃক্ষ কোনটি? ঠিক আছে, বাংলাদেশে প্রাকৃতিক ভাবে জন্মানো নগ্নবীজী বৃক্ষ কোনটি? অ্যানসার দাও। হ্যাঁ 12 অ্যানসার কি হবে? 11, ঠিক আছে, বলো। দেখি সবাই তো জানি সাইকাস, ঠিক আছে। এরপরে কি দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? আমরা সবাই জানি এটা কি হবে। দ্বিনিষেক ঘটে কোথায়? দ্বিনিষেক ঘটে না, ঘটে না, ঘটে না কোথায়? নগ্নবীজিতে। এবং ঘটে কোথায়? ঘটে হচ্ছে আবৃতবীজি, এবং আবৃতবীজির আরেকটা আমরা নাম দেখেছি কি গুপ্তবীজি। গুপ্তবীজি কেন? বীজটা ঢাকা থাকে, তা কি ফলের ভিতরে বীজ থাকে। ওকে, এরপর আসো জীবন্ত জীবাশ্ম কোনটি? জীবন্ত জীবাশ্ম কোনটি? জীবন্ত জীবাশ্ম কোনটি? আমরা সবাই জানি জীবন্ত জীবাশ্ম কোনটি? সাইকাস। ওকে, এরপরে দেখি কোনটি নগ্নবীজি উদ্ভিদ? কোনটি নগ্নবীজি উদ্ভিদ? দেখেছো কোশ্চেন কিন্তু প্রায় সেম, কিন্তু আমাদের কি আলাদা আলাদা হয়ে আসছে, ঠিক আছে। কোশ্চেনের অ্যান্সার গুলো সেমই হয়, কিন্তু কি আমাদের কোশ্চেন গুলো একটু ঘুরায় পেঁচায় আমাদের প্রশ্ন দিয়ে থাকে, ঠিক আছে। এটা কি হবে? সাইকাস। ওকে, এরপর আমরা দেখি নিচের কোনটি সাইজোকার্প জাতীয় ফল? সাইজোকার্প জাতীয় ফল আমরা একটু আগেও কিন্তু বলেছি, এই যে ইজি করে মনে রাখার যে প্রসেস, সেটা কি আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে ছোট ছোট ট্রিক্স, ঠিক আছে, আমরা কিন্তু জয়কলি কৃষি বিচিত্রা বইটিতে এমন ছোট ছোট ট্রিক্স গুলো খুব অনায়াসেই পেয়ে যাব, ঠিক আছে, যেটা আমাদের মনে রাখতে আরো বেশি হেল্প করবে। ওকে, এটা অ্যান্সার বলো, নিচের কোনটি সাইজোকার্প জাতীয় ফল? সাইজোকার্প জাতীয় ফল কি? ধনে। ওকে, পরে আমরা দেখি সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ হলো, সবচেয়ে ক্ষুদ্রাকার আবৃতবীজী উদ্ভিদ কোনটি? আমরা এটা পড়েছি কিন্তু, কি ওলফেয়া। ওকে, এরপরে আসো কোন উদ্ভিদের জাইলেমে ভেসেল নাই? কোন উদ্ভিদে জাইলেমে ভেসেল নাই? ঠিক আছে, আমাকে অ্যানসারটা দাও। ওকে, পাই। এরপরে দেখি বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদের প্রজাতি সংখ্যা কত? প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজী উদ্ভিদের প্রজাতি, এর আগে আমরা কি দেখেছিলাম? পুরো পৃথিবীতে কয়টা ছিল? 721টি। এবং শুধু বাংলাদেশে তাহলে কত? বাংলাদেশে কয়টি? 5টি, ঠিক আছে, বাংলাদেশে 5টি। আমাদের অ্যান্সার হবে কি বাংলাদেশে যদি হয় তাহলে 5টি, কিন্তু পুরো পৃথিবীতে বললে কতটি? 721টি। ওকে, পরে দেখি কোন ফুলের পাপড়িগুলো টুইস্টেড অ্যাস্টিভেশন? টুইস্টেড অ্যাস্টিভেশন কোনটা হবে? হবে কি টুইস্টেড অ্যাস্টিভেশন? জবা, ঠিক আছে, জবা।
ওকে ওকে, আমরা এখন রক্ত সঞ্চালনের পিরিফটা দেখি কি আছে। স্লাইডে যদি তাকাই আমাদের বলা হয়েছে কি এই চ্যাপ্টারটা কি, আমি যদি বলি এটা কি হবে 3 স্টার আমি দিব, কারণ এখান থেকে তোমরা 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, এই একটা চ্যাপ্টার থেকে 2-3টা প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবা এবং আশা করি এই ক্লাসটি দেখলে এই 2 থেকে 3টা প্রশ্ন কি তোমাদের জন্য 100% কমন চলে আসবে। ঠিক আছে, 100% কমন চলে আসবে। ওকে, আমরা দেখি সংজ্ঞা কি। আমরা দেখতেই পাচ্ছি রক্তকণিকার সংজ্ঞা যদি দেখি কি, রক্তকণিকা স্ববিভাজিত হয় না, তাই এদেরকে কি কোষ না বলে কণিকা বলা হচ্ছে। আমরা জানি কি যেটা বিভাজন ঘটে সেটাই কি কোষ, তাহলে কি রক্তকণিকা হবে, স্ববিভাজিত হবে না। এরপরে দেখি উৎপত্তি কোথায়, এগুলো হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। তাহলে কি রক্তকণিকা কোন ধরনের প্রক্রিয়ায় সৃষ্টি হবে, হেমাটোপয়েসিস। এটা কিন্তু খুবই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, রক্তকণিকা কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয় বা উৎপত্তি হয়, সৃষ্টি হয়, হেমাটোপয়েসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়। ওকে, এরপরে দেখি প্রকারভেদটা আমাদের বলা হয়েছে কি রক্তকণিকা 3 প্রকার, লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। ওকে, এরপরে দেখি বিভিন্ন রক্তকণিকার সংক্ষিপ্ত পরিচয়। ওকে, আমাদের এই পুরো ছকটা তো দেখা যাচ্ছে তাই না? ওকে, পুরো আমরা যদি ছকটা দেখি কি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, যেটা কি এদের ভিতরেও আমাদের কিছু প্রকারভেদ আছে, সবগুলো নেই, শুধুমাত্র শ্বেত রক্তকণিকার আছে। সেগুলো কি আমরা যদি দেখি, শ্বেত রক্তকণিকার প্রকারভেদের ভিতরে আমরা দেখতে পাবো কি নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেসোফিল। এখন এই নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল খুবই খুব ইম্পর্টেন্ট। আমরা এর কাজগুলো দেখব। ঠিক আছে, এর কাজগুলো দেখব, কাজগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আয়ুষ্কাল কিছু কিছু এসে থাকে। ঠিক আছে, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল, শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল আমাদের ওভারঅলে দেওয়া আছে। এখন যেটা হয়েছে সেটা হলো কি সবগুলোর একত্রিত হয়। ঠিক আছে, তার জন্য কি যে কোনো একটা যেহেতু কোশ্চেনে আসে, যেহেতু এগুলোর কোনো প্রকারভেদ নাই, তাই এগুলোর আয়ুষ্কাল আমাদের সাধারণত দিয়ে থাকে। কিন্তু এগুলোর আয়ুষ্কাল খুব বেশি আসে না, যদি তারা মনে করে খুব বেশি কঠিন কোশ্চেন হবে অবশ্যই আসবে। ঠিক আছে, তাই আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। ওকে, আমরা দেখি কি এগুলো হচ্ছে কি ফিল মানে কি দানা, তাই তো, এবং কি সাইট মানে কি দানা বিহীন। ঠিক আছে, দানা বিহীন। তাহলে আমরা যে দেখি নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। ওকে, নিউট্রোফিল কি, নিউট্রোফিল হচ্ছে এটার মেইন যে কাজটা হবে কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। আমরা অলরেডি জানি কি শ্বেত রক্তকণিকা দেহের জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, এটার মেইন কাজই হচ্ছে কি জীবাণু ধ্বংস, এবং যেটা ইউসিনোফিল করে এটার মেইন কাজ হচ্ছে কি অ্যালার্জি প্রতিরোধ করা, এবং কি বেসোফিল কি করে হেপারিন নিঃসরণ করে। তাহলে হেপারিন নিঃসরণ করে হচ্ছে বেসোফিল। এবং লিম্ফোসাইট কি করবে, অ্যান্টিবডি উৎপাদন করে। ঠিক আছে, অ্যান্টিবডি উৎপাদন করবে কে, লিম্ফোসাইট। এবং মনোসাইট কি করবে, দেহের ক্ষতস্থান সৃষ্টি হলে সেখানে লিম্ফোসাইট গুলো ফাইব্রোব্লাস্ট গঠন করে এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, এই একই কাজ আমরা কোথায় দেখেছি, নিউট্রোফিলেও কিন্তু দেখেছি। এবং আয়ুষ্কাল যদি দেখি, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কি 120 দিন বা 4 মাস, এবং অনুচক্রিকার আয়ুষ্কাল হবে কি 5 থেকে 9 দিন। ওকে, আশা করি এখানে সবাই ক্লিয়ার। ওকে, পরে আমরা দেখে নিব ভ্রূণাবস্থায় লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার উৎপত্তি স্থল। তাহলে কি ফার্স্টে আমাদের দেওয়া আছে লোহিত রক্তকণিকার এবং কি পরে দেওয়া আছে কি শ্বেত রক্তকণিকা। সেটা কি কুবের যাত্রাপথে থামলো, এখানে কি বলা হয়েছে দেখো,
কুবের দ্বারা বোঝানো হচ্ছে কি কুসুমথলি, যাত্রা, যকৃত, পথে কি প্লীহা, থামলো কি থাইমাস। তাহলে কি এগুলোতে আমাদের লোহিত রক্তকণিকার উৎপত্তি হয়ে থাকে। কোথায় কোথায় হয়? কুসুমথলি, যকৃত, প্লীহা এবং থাইমাসে। এবং শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কি প্লিজ, অনি, জ্বালাতন করো না। ওকে, এখন দেখি প্লিজে কি বলা হয়েছে, প্লীহা, অস্থিমজ্জা, লসিকা গ্রন্থি। ঠিক আছে, এগুলো কি আমাদের শ্বেত রক্তকণিকার উৎপত্তি স্থল। ওকে, এরপরে দেখি এই যে আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কি রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবাই। ঠিক আছে, একটা কোশ্চেন গুচ্ছতেও পাবা, জিএসটি যেটা, এবং কি কৃষি গুচ্ছতেও পাবা। ওকে, তাহলে কি যে প্রক্রিয়ায় ক্ষতের মুখে রক্ত জমাট বেঁধে দেহ থেকে অবাঞ্ছিত রক্তপাত বন্ধ হয় তাকে বলা কি রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধা। মেইনলি রক্ত জমাট বাঁধাকেই বলা হচ্ছে কি রক্ততঞ্চন। ওকে, এরপর দেখি রক্ততঞ্চনে কি অনুচক্রিকা এবং ফাইব্রিনোজেন সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। ওকে, এরপরে দেখি রক্ত জমাট বাঁধার প্রধান ফ্যাক্টর। এই যে 4টি ফ্যাক্টর, এই পুরোটাই কি আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পাবাই পাবা। ঠিক আছে, কমন পাবাই পাবা। সেটা কি ফুল পরে টুপ করে। ঠিক আছে, ফুল পরে টুপ করে, সেটা কি ফুল কি ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন আমরা যেটাই বলি, পরে কি প্রথম বিন এবং টুপ কি টিস্যু থ্রম্বোপ্লাস্টিন এবং করে কি ক্যালসিয়াম আয়ন। ঠিক আছে, এটা কিন্তু শুধু ক্যালসিয়াম যদি তোমাদের বলে যে ক্যালসিয়াম দেওয়া আছে আমাদের অপশনে, সেখানে ক্যালসিয়ামের উপরে একটা প্লাস আছে, সেটা কি হবে ক্রস, সেটা কিন্তু আমাদের অ্যান্সার না। আমাদের অ্যান্সার কোনটা ক্যালসিয়াম আয়ন, এবং ক্যালসিয়ামের আয়ন সংখ্যা আমরা জানি কি 2। ঠিক আছে, ওকে, এরপরে আমরা দেখি আমাদের এখানে রক্ততঞ্চনের ধাপগুলো দেওয়া আছে, সেটা কি পর্যায়ক্রমিক ধাপ। ওকে, যদি আমরা দেখি ক্ষতস্থানে কি অনুচক্রিকার ভাঙন, যেটা কি বাতাসের উপস্থিতিতে থ্রম্বোপ্লাস্টিন থেকে রক্তরসের ক্যালসিয়াম প্লাস কি প্রথম বিন থেকে থ্রম্বিন হয়ে এই যে ফাইব্রিন নামক সূক্ষ্ম তন্তু সৃষ্টি করে কি আস্তে আস্তে জালকে রক্তকণিকায় আটকে পড়ে, এবং সেখানে কি এই যে যখন আটকে পড়ে বা বাধা পায়, বাধা পাওয়াটাই কি রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। ওকে, এরপরে আমরা দেখি স্বাভাবিক গর্ভাবস্থায় রক্ত জমাট না বাঁধার কাজ। ঠিক আছে, এখানে আমাদের একটা কোশ্চেন আছে, আমরা একটু পরেই দেখব। রক্ততঞ্চনের এই যে ফ্যাক্টরের তালিকা, এই ফ্যাক্টরের তালিকা আমাদের কিন্তু আরেকটা অধ্যায়ে আছে। ঠিক আছে, আরেকটা অধ্যায়ে আছে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেটা কি ফাইব্রিনোজেন, প্রথম বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন, এক্সিলারিন এবং কি এক্সিলারিন, প্রোকনভার্টিন, ফ্যাক্টর এ, ফ্যাক্টর ক্রিসমাস ফ্যাক্টর, আর কি ফ্যাক্টর বি। ওকে, লসিকা গ্রন্থি, এই লসিকা গ্রন্থি থেকে কিন্তু আমাদের একটা কোশ্চেন আসে। ঠিক আছে, এই লসিকা গ্রন্থি থেকেও কি আমাদের একটা কোশ্চেন আসে। তাহলে আমি যে বলেছিলাম 2 থেকে 3টা প্রশ্ন আমরা কমন পাবো, তাহলে কি একটা কোশ্চেন আমরা কি রক্তকণিকা থেকে কমন পাচ্ছি, রক্ততঞ্চন থেকে একটা কমন পাচ্ছি, এবং আরেকটা কি এই যে লসিকা গ্রন্থি থেকে কমন পাচ্ছি। এবং আমি তোমাকে বলেছি যে 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু এই অধ্যায় থেকেই আমাদের হয়। ঠিক আছে, ওকে, আমরা দেখি মানবদেহে 5 ধরনের লসিকা গ্রন্থি পাওয়া যায়। সেটা কি লিম্ফ নোড, টনসিল, প্লীহা, থাইমাস এবং লাল অস্থিমজ্জা। ওকে, লিম্ফ নোডটা কি আমরা দেখব। লিম্ফ নোড হচ্ছে লসিকা বাহিকায় অবস্থিত ক্যাপসুলের মতো অংশ। তাহলে তোমাকে যদি কোশ্চেন করে ক্যাপসুলের মতন অংশকে কি বলা হচ্ছে, লিম্ফ নোড। ঠিক আছে, লিম্ফ নোড বলা হচ্ছে কি ক্যাপসুলের মতো অংশকে, যেগুলো কি শ্বেত রক্তকণিকা, বিশেষ করে ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটে। ঠিক আছে, ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইটে পূর্ণ থাকে। এবং যদি দেখি টনসিল কি তো সবাই চিনি, টনসিল আমাদের অনেকেরই টনসিলের প্রবলেম হয়ে থাকে। তাহলে কি মুখ বিবরের পিছনে গলার দুপাশে উদ্গত একটি করে ডিম্বাকার কোমল টিস্যু নির্মিত ছোট লালচে রঙের মিউকোসায় আবৃত। তাহলে কি টনসিল আবৃত থাকে কি মিউকোসায়। ঠিক আছে, এটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। টনসিল আবৃত থাকে কি মিউকোসায়। এখন দেখি
প্লীহা কি করছে? প্লীহাকে রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয়। এই কোশ্চেনটা যে আমাদের জন্য কত কত ইম্পর্টেন্ট, এবং আমি যদি বলি এটা কোশ্চেনে আসার সম্ভাবনা 100% তো দেওয়া যায় না, 99%, ঠিক আছে, 99%। তাহলে কি রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক বলা হয় কাকে? প্লীহাকে, ঠিক আছে, প্লীহাকে। এবং রক্তের প্রধান ছাঁকুনি হিসেবে কাজ করে কে? প্লীহা, ঠিক আছে। এই দুইটা কথাই এটার জন্য খুবই খুব ইম্পর্টেন্ট। এখন আসি থাইমাস। থাইমাস কি? বক্ষ গহ্বরের শ্বাসনালী ও উরুফলকের মাঝে হৃৎপিণ্ডের উপরে অবস্থিত পিরামিড আকৃতির নরম দ্বিখণ্ডিত লিম্ফয়েড অঙ্গের, ঠিক আছে, সেটা কি? থাইমাস। ওকে, এখন দেখো লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা হচ্ছে বিভিন্ন অস্থির ভিতর অবস্থিত স্পঞ্জের মতো অর্ধকঠিন ও লাল টিস্যু। ওকে, এই যে জিনিসটা একটু আমাদের আসে, যদি কোশ্চেন খুব কঠিন করতে চায় তবে সে কি ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা টনসিলের প্রদাহ হয়ে থাকে। তাহলে টনসিলের প্রদাহ হয় কি? ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ের দ্বারাই কিন্তু টনসিলের প্রদাহ হয়ে থাকে। এবং ফাইলেরিয়া কৃমি দ্বারা গোদ রোগ বা এলিফ্যান্টিয়াসিস রোগ হয়ে থাকে। এবং এখন আসি আমাদের হৃৎপিণ্ড। তোমাদের দেখো কোশ্চেন কিন্তু ক্রস হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে, 2 থেকে 3টা বললেও 2 থেকে 4টা অবধি হয়ে থাকে, কারণ হৃৎপিণ্ডটা পুরাই মাস্ট কোশ্চেন আসার মতন একটা টপিক, ঠিক আছে। মাস্ট কোশ্চেন আসার মতন একটা টপিক কি আমাদের এই মানুষের হৃৎপিণ্ড টপিকটি। আমরা দেখি দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গে নিরবচ্ছিন্ন ছন্দময় সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয়, তাকে কি বলা হয়? হৃৎপিণ্ড। তাকে বলা হয় কি? হৃৎপিণ্ড। আসো এরপরে দেহ আকার আকৃতি কি? আকার আকৃতির ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা কি? এই যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ কি? 9 সেন্টিমিটার। হৃৎপিণ্ডের দৈর্ঘ্য কতটুকু? এই 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার দিয়ে আমাদের যত ধরনের আরো সূক্ষ্ম সূক্ষ্ম দেহের ভিতরে যে অঙ্গগুলো আছে আমাদের সেটা মনে রাখতে হবে, এই 12 সেন্টিমিটার দিয়ে যেগুলো আছে, ঠিক আছে। আমরা 12 সেন্টিমিটার দিয়ে আরো দেখতে পাবো। এরপরে কি? আবরণ। আবরণ কি? পাতলা দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত, এর নাম কি? পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম কি? হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম, ঠিক আছে। ওকে, প্রাচীর কি কি? আমরা সবাই জানি এটা 3টা প্রাচীর, 3 প্রাচীর বিশিষ্ট। সেটা কি? এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে বাইরের স্তর, যেখানে কি চর্বি লেগে থাকে স্তরে, যেটা আমাদের এমসিকিউ আমরা অনেক সময় দেখতে পাই যে কি চর্বি লেগে থাকে হৃৎপিণ্ডের কোন স্তরে? চর্বি লেগে থাকে হৃৎপিণ্ডের কোন স্তরে? কোন স্তরে? এপিকার্ডিয়ামে। এবং মায়োকার্ডিয়াম কি? মধ্যবর্তী স্তর। মধ্যবর্তী বলতে আমরা বুঝতেছি এপিকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়ামের মাঝে অবস্থিত। এবং কি এগুলো দৃঢ় প্রকৃতির হয়ে থাকে, ঠিক আছে, দৃঢ় প্রকৃতির হয়ে থাকে, যেটাকে কি হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারণের ভূমিকা রাখবে। এরপরে যদি দেখি এন্ডোকার্ডিয়াম কি? হৃৎপিণ্ডের অন্তঃস্থ স্তর বা কি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে এবং হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে ঢেকে রাখে। হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকে কি ঢেকে রাখে। ওকে, এরপরে আসি। ওকে, আমরা এখন এমসিকিউ চলে যাব। যদি দেখি রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল। আমরা কিন্তু সবাই একটু আগে আমি লিখে দিয়েছি যে কোনটা, কোন ধরনের কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল। হ্যাঁ, সবাই জানি কি শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। এরপরে যদি দেখি কোন অঙ্গটি দেহ থেকে ক্ষতিকর পদার্থ নিষ্কাশনে ভূমিকা রাখে না? ক্ষতিকর পদার্থ নিঃসরণে ভূমিকা রাখে না, কোনটি? আমরা এখানে পড়েছি কি কি হৃৎপিণ্ড, তাই তো। ওকে, এখন আমরা দেখি মানব দেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? নিউক্লিয়াস বিহীন কোষ আমরা জানি কি কোন কোষে কি নিউক্লিয়াস থাকবে না,
কোথায় থাকবে না? ওকে, কোথায় থাকবে না? লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকে না? লোহিত রক্তকণিকায় কি নিউক্লিয়াস থাকে না? রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? এখানে তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কি ফুল পরে টুপ করে আমরা পড়ে আসলাম, সেখানে কি ছিল? ক্যালসিয়াম 2+। এখন যদি তোমাদের অপশনে দেয় যে শুধু ক্যালসিয়াম দিতে পারে, ক্যালসিয়াম পজিটিভ একটা দিতে পারে, ক্যালসিয়াম এইভাবে দুটো প্লাস দিতে পারে, ঠিক আছে? এটার মানে যা, এটার মানেও কিন্তু তাই, এবং আরেকটা থাকতে পারে এমন। এখন আমরা যেহেতু পড়েছি, আমরা কিন্তু চালাক হয়ে গেছি, আমরা কি ক্যালসিয়াম 2+ যেখানে থাকবে সেটা আমরা দাগাবো। ওকে, এরপর আসো, মানব দেহে অ্যান্টিবডি তৈরি করে কোনটি? আমরা একটু আগেই দেখেছি কি কোনটি? লিম্ফোসাইট। লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে। আমরা কিন্তু কি অদানাদার, ঠিক আছে? অদানাদার, ঠিক আছে? এখন দেখি নিচের কোনটি বিলিরুবিন তৈরি করে? বিলিরুবিন তৈরি করে কোনটি? নিচের কোনটি বিলিরুবিন তৈরি করে? বিলিরুবিন বিলিভাইডিন আমরা জানি কি লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। ওকে, এরপরে রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন হয় না? রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন হয় না? তাহলে কি আমরা কি দেখেছি? এই তিনটা তো দেখেছি, আরেকটা কি দেখেছি? ক্যালসিয়াম 2+। তাহলে আরেকটা কি বাঁচে? হরমোন। হরমোন কি দরকার হয় না। ওকে, প্রাণীর লোহিত রক্তকণিকা পানিতে ডুবালে কি হয়? প্রাণীর লোহিত রক্তকণিকা পানিতে ডুবালে কি হয়? এটা দেখো আবারও সেম জিনিস কি বাও কোশ্চেন করেছে। তাহলে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যদি প্রশ্ন করে আমাদের এই বছরের ভর্তি পরীক্ষা, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আমাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই খুব ইম্পর্টেন্ট। এর অ্যান্সারটা আমাকে জানাবে। এটার অ্যান্সারটা কি? এই যে কোথায়, হ্যাঁ, এই যে স্ফীত হয়ে কি ফেটে যাবে। এটা কি আমাদের বইয়ের এখানে যে একটা সুন্দর করে ছক দেখানে বোঝানো হয়েছে, পরীক্ষার মাধ্যমে কি করা হয়েছিল, সেখানে কি হয়েছিল? কি স্ফীত হয়ে ফেটে যাবে, ঠিক আছে? তাহলে কি লোহিত রক্তকণিকা পানিতে ডুবালে স্ফীত হয়ে ফেটে যায়। ওকে, এরপরে দেখি অনুচক্রিকার কাজ নয় কোনটি? অনুচক্রিকার কাজ নয় কোনটি? অনুচক্রিকার কাজ নয় হেপারিন উৎপন্ন করা। কারণ কি হেপারিন কি উৎপন্ন করে? বেসোফিল, ঠিক আছে? এখন দেখি স্তন্যপায়ীর নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? আমরা একটু আগেই দেখেছি নিউক্লিয়াস বিহীন কোষ কি লোহিত রক্তকণিকা, ঠিক আছে? লোহিত রক্তকণিকা। ওকে, রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? আমরা একটু আগেই দেখেছি। কোথায় তৈরি হয়? লিম্ফোসাইটে তৈরি হয়। এরপরে দেখি হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? ওকে, এরপর আমরা দেখি কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত কমিয়ে দিবে, ঠিক আছে? কোনটা?
এর ভিতরে কি কি আছে? হিস্টামিন, সেরাটোনিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং হেপারিন। এটা কিন্তু খুবই একটা ট্রিকি কোশ্চেন করেছে, ঠিক আছে? কি করেছে? ট্রিকি। এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, যে অ্যান্সার দিয়েছে সেরাটোনিন তারটা ঠিক হয়েছে। এরপর আমরা দেখি ব্যারো রিসেপ্টর কি? ব্যারো রিসেপ্টর কি? আমরা অধ্যায়ে পড়েছি বা কি? কি হৃৎপিণ্ড পড়েছি, তাই তো? আর কি পড়েছি? পেশির চাপ, ঠিক আছে? চাপ। এখন আমরা দেখি ব্যারো রিসেপ্টর তাহলে কি হবে? এই যে সংবেদী স্নায়ুপ্রান্ত। ওকে, এরপরে দেখি কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? আমরা একটু আগে কিন্তু দেখেছি কি বেসোফিল, হেপারিন আর হিস্টামিন, তাই তো? হেপারিন আর হিস্টামিন। এরপরে দেখি রক্তকণিকা রঞ্জিতকরণে ব্যবহৃত হয় কোনটি? রক্তকণিকা রঞ্জিতকরণে ব্যবহৃত হয় নিচের কোনটি? নিচের কোনটি? ক্রিস্টাল ভায়োলেট, মিথালিন ব্লু, স্যাফ্রেনিন এবং কি লেইশম্যান। ওকে, কোশ্চেনের অ্যান্সারটা হবে কি লেইশম্যান, লেইশম্যান, ঠিক আছে? ওকে, এরপর আমরা দেখি রক্তের পিএইচ 6.9 এর অবস্থাকে কি বলা হয়? 6.9 কি? এটা কমে যাওয়া না বেড়ে যাওয়া? অ্যাসিডেসিস, ঠিক আছে? অ্যাসিডেসিস। এরপরে আমরা দেখি হৃদচক্রে অ্যাট্রিয়াসের সিস্টোল স্থায়ী হয় কতক্ষণ? সিস্টোল এবং কি ডায়াস্টল, এবং কোথায় সেটা? হৃদচক্রের অ্যাট্রিয়ামের, অ্যাট্রিয়ামে, ঠিক আছে? অ্যাট্রিয়ামে, ভেন্ট্রিকলে না, অ্যাট্রিয়ামে। কতক্ষণ? ওকে, এটা কি 0.01 সেকেন্ড। ওকে, এরপরে দেখি মানুষের স্বাভাবিক রক্তক্ষরণ কাল কোনটি? স্বাভাবিক রক্তক্ষরণ কাল কত সময়? স্বাভাবিক রক্তক্ষরণ হচ্ছে কি 5 থেকে 7 মিনিট। আমরা সবাই জানি স্বাভাবিক রক্তক্ষরণ কাল কি 5 থেকে 7 মিনিট। এবং রক্ত তঞ্চন কাল কত ছিল? তঞ্চন কাল যদি বলি, ঠিক আছে, বইয়ে চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে? ওকে, বই অনুযায়ী এটা ভ্যারি করে। অনেকের বইয়ে অনেক মিনিট দিয়েই লেখা থাকে, কিন্তু ওটাকেই আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে থাকি। এরপরে কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে কোন প্রকোষ্ঠে পৌঁছায়? ফুসফুস থেকে কোন প্রকোষ্ঠে পৌঁছায়? বাম অলিন্দতে পৌঁছায়। এবং এরপরে আমরা যদি দেখি, ওকে, আজকের এমসিকিউ তাহলে এখানেই শেষ। এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ক্লাসটি করেছে, এবং তোমাদের সাথে আবার দেখা হবে। অসংখ্য ধন্যবাদ। শেষ হয়েছে।